বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্ট নিয়ে যদি আরেকটু কথা বলি ডিটেইলে, সেটা হলো আপনি যদি দেখেন মোটামুটি সবগুলো ব্যাংকেরই প্রোডাক্টের ধরন সেম। অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারা লিমিটেড এখন পিএলসি, তারা যে প্রোডাক্টগুলো ডিজাইন করেছিল পরবর্তীতে এইটাই অধিকাংশ তারা কাট কপি পেস্ট করছে। অর্থাৎ ওই প্রোডাক্টটা তাদের ব্যাংকের জন্য তারা নিয়ে আসছে। ক্রিপ্টো এইটা হলো আপনার, এটাকে খুব বেশি দিন সম্ভবত বাংলাদেশেও এইটাকে অবৈধ বা এটা ব্যবহার করবেন না এটা বলে খুব বেশি দিন আটকে রাখা সম্ভব হবে না। সকলকে আজকের বিশেষ পর্বে স্বাগতম। আমি আবিদ, আজকের পডকাস্টের হোস্ট। আজ আমাদের সঙ্গে আছেন একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব, ডাক্তার জাহিদুজ্জামান, যিনি একাধারে একজন গবেষক, লেখক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিনটেক বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ফোন ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছেন, যেখানে তিনি শরিয়া কমপ্লায়েন্ট ডিজিটাল মাইক্রোফাইন্যান্স সলিউশন নিয়ে কাজ করে চলছেন। এর পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশের ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। তিনি ইসলামিক ফিনটেক, রেভুলেশনাইজিং রিস্ক এবং হার্নেসিং ফিনটেক অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স ফর ক্লাইমেট রেজিলেন্সের মতো আন্তর্জাতিক গবেষণার লেখক। আজকের এপিসোডে আমরা জানব কিভাবে ফিনটেক ও ইসলামিক ফাইন্যান্স একসাথে বদলে দিচ্ছে গ্লোবাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ এবং তরুণ প্রফেশনালরা এই পরিবর্তনের অংশ হতে পারে কিভাবে। স্বাগতম জানাই ডাক্তার জাহিদুজ্জামানকে। আসসালামু আলাইকুম ডাক্তার জাহিদ ভাই, ওয়েলকাম টু দ্য শো। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন যাবত চাচ্ছিলাম আপনাকে শোতে ইনভাইট করার জন্য। সো আপনিও দেশের বাইরে ছিলেন, ইনশাআল্লাহ দেশে আসলেন, এরপর আপনার স্কেজুল নিলাম। তো কেমন যাচ্ছে সব কিছু? সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনি এত ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে টাইম দিয়েছেন। আর শুরু করি আসলে আপনার একদম মানে আপনার যে বেসটা ছিল, একদম বেসিক থেকে আপনি কিভাবে স্টার্ট করেছিলেন আপনার ক্যারিয়ার জার্নিটা, মানে একদম শৈশব থেকে যদি আপনি আমাদেরকে জানাতেন যে আপনার জার্নিটা কীভাবে এখান পর্যন্ত এসেছে। না, আসলে শৈশবে তো আর ক্যারিয়ারের জন্য এরকম ফোকাস চিন্তা করে নাই যে আমি এসে ব্যাংকিং নিয়ে কাজ করব, ইসলামী ব্যাংকিং আমার প্যাশন হবে এবং তার মধ্য থেকে ইসলামিক ফিনটেক, বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিয়াল টেকনোলজিটা আমার আগ্রহের জায়গা হয়ে দাঁড়াবে, এটা ভাবিনি। কিন্তু ছোট সময় আমি পড়াশোনা করেছি। শুরুটা আমার প্রাইমারি স্কুলে, এরপরে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা, তারপরে আলিম পরীক্ষা দেওয়ার পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সমাজবিজ্ঞানে। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 1 বছর পরে। এখানে এসে আরবিকে অনার্সে ভর্তি হই। অনার্স পরীক্ষার পরে যখন আমার মাস্টার্স শেষ হয়নি তখনও, তো ইন দ্য মিন টাইম আমি MBA ইন ফিনান্সে ভর্তি হই। ঠিক তখনই সোনালী ব্যাংকের আমি জয়েন করি অফিসার হিসাবে। তবে ইসলামী ব্যাংকিং নিয়ে আমি কাজ করব, এটা যখন আমি 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়ি, এই সময় আমি সিদ্ধান্ত নিই। কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার আগ্রহের যে জায়গাগুলো, তার মধ্যে আমি দেখলাম অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স, এইগুলো নিয়ে পড়তে, কাজ করতে আমার ভালো লাগে। তখনই আমি সিদ্ধান্ত নেই তাহলে এটা নিয়ে আমি কাজ করব। এবং তৎপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার্সে আমার যে থিসিস, সেটাও ইসলামিক ব্যাংকিং নিয়েই আমি শুরু করি। MBA-তে ইন্টার্নশিপ, তাও ইসলামিক ব্যাংকিংয়ের। পরবর্তীতে আমি PhD করি ইসলামিক ব্যাংকিংয়ের উপরে। এর সংক্ষেপে এরকমভাবেই বলতে পারি। আচ্ছা, বুঝলাম আপনার ইন্টারেস্ট ছিল ফাইন্যান্সের প্রতি, ব্যাংকিংয়ের প্রতি, সবই ধরে নিলাম যে ঠিক আছে, এটা আপনার ইন্টারেস্টে যায়। কিন্তু ইসলামিক, স্পেসিফিক্যালি ইসলামিক ফাইন্যান্সই কেন বা ইসলামিক ব্যাংকিংই কেন, সেটা নিয়েই যদি আপনার আগ্রহের জায়গাটা আমাদের একটু জানান। আমি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি এবং অ্যাজ এ মুসলিম, আমার কাছে কখনো মনে হয় নাই আমি এমন কোনো কাজ করি যেটার সাথে ইসলাম নাই। তো আমি ব্যাংকিং নিয়ে কাজ করতে চাই, ইসলামী ব্যাংকিং, সেক্ষেত্রে এটা বাই ডিফল্ট আমার প্রতি আগ্রহের জায়গা তৈরি হয়। দ্বিতীয়ত হলো যে আপনি যদি কনভেনশনাল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিংয়ের দুটোর একটা তুলনামূলক পার্থক্য দেখেন, ইসলামী ব্যাংকিং এটা কল্যাণমুখী ব্যাংকিং। এটা সমাজের জন্য, মানুষের জন্য এবং রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর একটা ব্যাংকিং ব্যবস্থা। সেটা উপলব্ধি করার জন্য আসলে মৌখিকভাবে একজন বলে দিল এটা আসলে উপলব্ধি করার বিষয় না। আপনি যদি এটা নিয়ে একটু পড়াশোনা করেন যে আসলে ইন্টারেস্ট সিস্টেমটা আসলে সমাজে কিভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে,
যুগের পর যুগ রাষ্ট্র কীভাবে ইন্টারেস্টের কারণে একটা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং এই যে সুদ ব্যবস্থা, এটা যে শত বছর ধরে যে এইটার কারণে মানুষ যে শোষিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, এই বিষয়গুলোর সাথে যদি আপনি একদম হিস্ট্রিক্যালি যদি একটা সংযোগ করার চেষ্টা করেন, তাহলে এটা উপলব্ধি করা সহজ। এবং পাশাপাশি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সুদকে হারাম ঘোষণা করেছেন। একজন মুসলমান হিসাবে কোনোভাবেই সুদের সাথে সম্পৃক্ত কোনো কিছুর সাথে আসলে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা কোনোভাবে একজন রাখতে পারে না এজ এ মুসলিম হিসেবে। সেই জায়গা থেকে ইসলামী ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্সিয়াল টেকনোলজি, এটা আমার অবধারিত পছন্দের জায়গা হয়ে দাঁড়ায়। জায়গা থেকে যদি একটা বিষয় চিন্তা করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে ইসলামিক ব্যাংকিংটাকে নিয়ে যখনই আলোচনা হয়, প্রায়শই একটা কথা উঠে আসে যে নর্মাল যে কোঅপারেটিভ ব্যাংকিং চলছে, সেই ব্যাংকিংয়ে একটা রিব্র্যান্ডিংটাই ইসলামিক ব্যাংকিং। এটা কি আসলে সত্য? হ্যাঁ, বিষয়টা হলো, আপনি যদি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং মার্কেট দেখেন, আমি ঠিক ওরকম আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলতে চাই না। আমি যেটা দেখতে পাই সেটা হলো, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কনভেনশনাল ব্যাংকিংয়ের প্রোডাক্টস, পদ্ধতি, এইগুলোকে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইসলামাইজেশনের একটা প্রক্রিয়া চলমান আছে। এটা শুরু থেকেই আমি দেখে আসছি। তো ধরে নেন এটা প্রাথমিক অবস্থায় এটা চলতে পারে, কিন্তু যখন ইন্ডাস্ট্রিটা একটু ম্যাচুরিটি আসবে, তখন তো তার আসলে মূল জায়গাগুলোতে ফোকাস করা উচিত, যেটা আমরা এখনও করতে পারিনি। একটু ব্যাখ্যা না দিলে এটা আবার স্পষ্ট হবে না। বিষয়টা হলো এরকম যে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যতগুলো বিনিয়োগের খাত আছে, এই খাতগুলোর মধ্যে একটা বড় অংশ বাই মুরাবাহা পদ্ধতিতে আসলে এটা হয়ে থাকে। বাই মুরাবাহা, কস্ট প্লাস প্রফিটের যেটা, এটা অনেকটা কনভেনশনাল ব্যাংকের যে সুদভিত্তিক যে প্রোডাক্টগুলো আছে তার সাথে সাদৃশ্যপূর্ণ, যদিও এটা শরিয়ার দৃষ্টিতে পারমিজেবল। কিন্তু আমরা মুশারাকার যে প্রোডাক্ট, অর্থাৎ যেখানে অংশীদারিত্বের ভিত্তিতে এইটা ওরকমভাবে আমরা ফোকাস করতে পারিনি। বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্ট নিয়ে যদি আরেকটু কথা বলি ডিটেইলে, সেটা হলো, আপনি যদি দেখেন মোটামুটি সবগুলো ব্যাংকেরই প্রোডাক্টের ধরন সেম। অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখন পিএলসি, তারা যে প্রোডাক্টগুলো ডিজাইন করেছিল, পরবর্তীতে এইটাই অধিকাংশ তারা কাট কপি পেস্ট করছে। অর্থাৎ ওই প্রোডাক্টটা তাদের ব্যাংকের জন্য তারা নিয়ে আসছে। কিন্তু আসলে প্রোডাক্ট হওয়া উচিত কীরকমের? আমি তো মনে করি প্রোডাক্ট হওয়া উচিত ডাইভার্সিফাইড, এবং সেটা ডেমোগ্রাফিক সিচুয়েশন বিবেচনা করে। একটা যদি উদাহরণ বলি, ধরে নেন আমি ঢাকায় প্রধান কার্যালয়ে বসে প্রোডাক্ট ডিজাইন করছি। এই প্রোডাক্টটা আমার কনসার্ন, আসলে আমি খেয়াল করিনি যে যেই অঞ্চলটা জেলে প্রধান, তো সেখানের মানুষের অর্থনৈতিক যে লেনদেন বা অর্থনৈতিক যে ট্রানজ্যাকশনের যে কাঠামো, সেটা হলো বৃহত্তর অংশ হলো এই চাঁদের মাছ ধরা কেন্দ্রিক। আমরা সেরকম প্রোডাক্ট ডিজাইন করতে ওইখানের জন্য আমরা করিনি। আবার কোনো একটা অঞ্চলে আছে হয়তো বা সেটা, ধরে নেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে জায়গাগুলো আছে, সেখানের জন্য যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা কর্মী আছে বা যারা ওয়ার্কার আছে, তাদের বিবেচনা করে আমাদের প্রোডাক্ট আসলে ওরকম ডিজাইন করা নেই। হ্যাঁ, দুই একটা প্রোডাক্ট আমরা দেখতে পাই, যেরকম গার্মেন্টস কর্মীদের জন্য ডিপিএস প্রোডাক্ট, অর্থাৎ তারা ডিপোজিট রাখবে, কিন্তু বিনিয়োগ খাতের ক্ষেত্রে এটা ওরকমভাবে আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাতের যে প্রোডাক্ট ডিজাইন, সেটা আসলে এখানে কাজ করার সুযোগ আছে এবং সেটা করা উচিত। ইসলামী ব্যাংকিং আমরা যখন বলি এটা সকল জনসাধারণের ব্যাংকিং, তাহলে তো আমার জনসাধারণের যে প্রয়োজন সেটাকে আমাদের ফোকাস রাখা উচিত। আমরা সেটা মনে হয় এখন পর্যন্ত যেতে পারিনি। সে কারণে আপনার যে প্রশ্নটা ছিল, অনেকেই বলে থাকেন, অনেকে মনে করেন যে আসলে এই দুইটার মধ্যে তো তেমন কোনো পার্থক্য দেখা যায় না, এটা সম্ভবত কনভেনশনালের আসলে একটা ইসলামিক রূপ, এরকমভাবে সৌন্দর্যটা তার চোখে হয়তো পড়ে না ওরকমভাবে। মূলত ইসলামী ব্যাংকিংটা আসলে শরিয়া ভিত্তিক যে লেনদেন
বা প্রসেসটা সেটাকে বোঝানো হয়। তা এইখানটায় তাহলে কি মানে আমাদের বাংলাদেশ থেকে আসলে শরিয়া ভিত্তিক যারা গভর্নিং বডি কাজ করে তাদেরই ব্যর্থতা যে প্রপার প্রোডাক্টটা আসলে তারা আমাদের সামনে নিয়ে আসতে পারেনি? না না, আমি কারো ব্যর্থতার বিষয়ে বলতে চাই না। আমি যেটা বলতে চাই, স্কোপের জায়গাগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। দুই একটা বিষয় আমি কাজ করতে গিয়ে দেখেছি, ধরে নেন যদি মানসিকতা থাকে এরকম যে একজন ব্যাংকের ম্যানেজমেন্ট অথবা যারা ব্যাংকের মালিকপক্ষ, তাদের যদি মানসিকতা থাকে কনভেনশনালের মতোই প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং সে যদি ইসলামিক এই বিষয়টাকে যদি সেকেন্ডারি কনসিডারেশনে নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যিনি কাজ করছেন তিনি যদি দক্ষ যোগ্য না হন, অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল যদি তৈরি না হয়, গতানুগতিক আমি চাকরি করছি এরকম যদি হয়, তাহলে সেখান থেকে আপনি তো ভালো আউটপুট পাওয়ার একটা বিষয় আছে। জি। নাম্বার থ্রি, ইসলামী ব্যাংকিং এইটা তো আসলে শুধুমাত্র ব্যাংকাররা ইসলামিক হলে আবার চলবে না, যারা গ্রাহক আছে তাদেরও এই মানসিকতায় থাকতে হবে। তো সব মিলিয়ে এটা একপাক্ষিক কোনো বিষয় না, এটা সবার সম্মিলিত বিষয়। তো সেটা করতে হলে আমাদের যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ডেভেলপ করতে হবে, জনসাধারণের মধ্যে যেই মিসকনসেপশন আছে এইটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। পাশাপাশি যারা ব্যাংকে কাজ করে তাদেরকে দক্ষ হিসেবে তো গড়ে তোলার জন্য ট্রেনিং, স্টাফিংয়ের যে বিষয়গুলো সেইটা ডেভেলপ করতে হবে। মালিক পক্ষ যারা আছে বা কর্তৃপক্ষ যারা আছে তাদের এইটা নিয়ে কাজ করতে হবে, তাদের চিন্তা করতে হবে যে আমি গতানুগতিক না করে, ধরে নেন একটা আমার পোর্টফোলিও আছে, 100 টাকার একটা পোর্টফোলিও আছে, তার মধ্যে 90% আমার বিনিয়োগ হয়তো বা মুরাবাহে। এখন ম্যানেজমেন্ট যদি বলে যে না, এটাকে কমিয়ে 60%-এ নিয়ে এসে নতুন যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট এগুলো দিয়ে চিন্তা করা যায় কিনা, এটা সামগ্রিকভাবে একটা বিষয়, এটা একতরফাভাবে আমি কাউকে বলতে পারি না। তবে আমি আশাবাদী যে এটা ধীরে ধীরে এই অবস্থার উন্নতি হবে। আমরা আশা করি, কারণ সাধারণ জনগণের কাছে কিন্তু এখনও অনেকগুলো বিষয় ধোঁয়াশা থাকে ইসলামিক ব্যাংকিং নিয়ে। কারণ বাংলাদেশে আমরা একটা সময় পর্যন্ত ইসলামিক ব্যাংকিং বলতে ইসলামিক ব্যাংককে বুঝতাম। ইসলামিক ব্যাংকিংয়ের মাধ্যমে যদি লেনদেন করি হয়তো বা আমার লেনদেন সহি শুদ্ধ হচ্ছে, এই ধরনের কিছু একটা আমরা ভাবতাম সাধারণ জনগণের পার্সপেক্টিভ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে যতই সময় গড়ালো, এটা যে একটা ওয়াইড স্প্রেড একটা বিষয়, এই বিষয় নিয়ে মানুষ যখন আস্তে আস্তে জানতে শুরু করলো তখন মানুষের ভিতরে কনফিউশন আসা শুরু করলো। কারণ রিসেন্টলি আমাদের দেশের কিছু পরিবর্তন এসেছে, তখন আমরা কিছু বিষয় জানতে পারি যে কোনো একটা প্রতিষ্ঠান দ্বারা আসলে এই 5-6টা ব্যাংক আসলে কন্ট্রোলড হতো, এবং সেই কারণে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল কিছু লস বা দেশও আসলে ফাইন্যান্সিয়ালি বলা যায় যে একটা প্রবলেমের ভিতরে পড়ে। তো তখন মানুষের আস্থার জায়গাটা আসলে ভেঙে যায়। এখন এই জায়গাগুলোতে আসলে আপনারা যারা ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করছেন বা ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, তাদের আসলে কিছু দায়বদ্ধতা আছে, কারণ আমাদের মতো সাধারণ মানুষের কাছে কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে। সেই জায়গাটায় আপনারা কীভাবে কাজ করছেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা ইসলামী ব্যাংকিংয়ের রিস্কটা, যেই ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে অনেক ধরনের অনেক অ্যাসপেক্টে কথা বলা যেতে পারে, কিন্তু এই রিস্কটা কমানো যেত যদি রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে তাদের যদি একটা স্ট্রং ইসলামিক ব্যাংকিং নেটওয়ার্ক থাকতো, তাহলে যারা ইসলামী ব্যাংকিং করতে চায় এই মানুষগুলো, কিছু মানুষ রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতো। তাহলে যেটা হতো, বড় রকমের যে ম্যাসাকার হয়েছে এইটা কিছুটা কমতো, অর্থাৎ ভলিউমের দিক থেকে। নাম্বার টু, আপনি যেটা খুব আপনার কথার মধ্যে প্রকাশ পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আমার কাছেও মনে হয়েছে আমাদের বড় যে জায়গাটা, এই কনফিউশনের কথাটা যেটা বললেন, এটা আসলে ঘাটতিটা কোথায়? আমাদের অ্যাওয়ারনেসের জায়গা থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি না এরকম কোনো সেমিনার, সিম্পোজিয়াম হয় যেখানে ইসলামী ব্যাংকিং নিয়ে কথা হয়, এরকম কোনো কিছু নাই। আমাদের যে ট্যালেন্ট হান্টিংয়ের যে প্রক্রিয়া, সেইখানে আমরা এরকম কোনো প্রোগ্রাম দেখি না কোনো ব্যাংক এরকম করছে যেটার মাধ্যমে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এরকমের একটা হান্টিং প্রক্রিয়া চলছে, সেরকম আমরা দেখতে পাই। আপনার সাথে আমি আরেকটু অ্যাড করি, শুধুমাত্র যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ হচ্ছে না তাও না, আরও একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে কি আমরা যারা একদম স্কুল কলেজ লেভেল যদি ধরি, সেখানটায় আসলে আমাদের ইকোনমিক্সের বইয়ে বলেন বা ফিনান্সের বইয়ে বলেন, কোথাও আসলে সরাসরি ইসলামিক ফাইন্যান্স নিয়ে কোনো ধরনের আলোচনা তো নেই। কোথাও আসলে স্পষ্ট করে লেখা হয় না যে সুদ হারাম। ইভেন স্কুল কলেজ বাদ দিয়ে ইউনিভার্সিটি লেভেলে তো এটা আসলে ব্রড স্টাডি হয়।
সেখানেও আপনি ইকোনমিক্সের কোনো বইয়ে দেখতে পারবেন না যে সুদ জিনিসটা হারাম। এটা একটা নর্মাল প্রসেস হিসাবে দেখানো হয়। দেন ফাইন্যান্সের বইতে এটা একটা নর্মাল প্রসেস হিসাবে দেখানো হচ্ছে। তো কোথাও কিন্তু আসলে প্রপার মেসেজ আমরা আসলে বিগিনিংয়ে পাই না। এক্স্যাক্টলি। অনেকেই আমাকে প্রশ্ন করে, আজকের বাংলাদেশে 1973 থেকে ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে বহুদিন বয়স, 50 বছর হয়ে গেছে, কিন্তু একদম সিম্পল কতগুলো প্রশ্ন এখনও মানুষের মনের মধ্যে আছে। এটা এতদিনে থাকার কথা না। তাহলে এটা আছে কি কারণে? এটা আছে এই সকল কারণে। আমরা যদি আপনি যদি দেখেন যে পরিমাণের দিক থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং মার্কেট যেটা আছে, টোটাল ব্যাংকিং মার্কেটের প্রায় 30%, তাহলে সে একটা বড় জায়গা দখল করে আছে। সঙ্গত কারণেই সেটা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও দেখেন, এটা স্টাডির বিষয়, এটা ইকোনমিক্সের সিলেবাসে এটা আসা উচিত, ব্যাংকিং ফাইন্যান্সের সিলেবাসে আসা উচিত, মার্কেটিং যারা পড়ে তাদের সিলেবাসে আসা উচিত, কারণ এটা তো একটা বড় জায়গা দখল করে আছে, কিন্তু সেটা কোথাও নাই। তো কোথাও যদি না থেকে থাকে, তাহলে যারা ধরে নেন একটা ইউনিভার্সিটি থেকে ফিনান্সে সে বিবিএ MBA সম্পন্ন করে এরপরে ব্যাংকে ঢুকলো, ইসলামী ব্যাংকিংয়ে আসছে, তার তো বেসিকটা সে আগে থেকে জানে না। এখন তার যেটা হয় সেটা অন দ্য জব তাকে আস্তে আস্তে করে সে শিখছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় লেভেলে এইটার অবশ্যই ঘাটতি আছে, পাশাপাশি আমাদের যথাযথ প্রচারণাও এইটার কিন্তু আসলে ঘাটতি আছে। আপনাকে যদি একটা সিম্পল কথা বলি, কয়েকদিন আগে আমার একটা সেশন ছিল, সেখানে একজন, উনি একটা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলের একজন মানুষ, সে কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এইতে যাই যা বলেন, তো আমি তো ইসলামী ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাই না। আচ্ছা, তখন তাকে আমি একটা সিম্পল বিষয় বললাম যে আপনি যদি রেজাল্ট দেখে যদি তারপরে ইসলামী ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকিংটা বুঝতে চান, তাহলে এই পার্থক্যটা আপনার চোখে পড়বে না অনেক ক্ষেত্রেই। কারণ কি? এটা একদম সিম্পল, এটা আমি সব জায়গায় বলে আসছি। ইউএসএতেও যখন আমি বলতাম, অমুসলিমদের সাথে যখন কথা বলতাম এই বিষয়টা নিয়ে, আমি যে এক্সাম্পলটা দিতাম এটা বুঝতে সবার সুবিধা হতো। সেটা হলো, আমি বলতাম যে আমরা যে প্রতিনিয়ত চিকেন যে খাই, চিকেন বিভিন্ন ভ্যারিয়েশনে আমরা খাই, যেরকম চিকেন ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন রকমের, ধরে নেন যেই মুরগিটা আল্লাহর নামে জবাই করা হয় নাই, আর যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে, যেটা আল্লাহর নামে জবাই করা হয় না এটা আমার জন্য খাওয়া জায়েজ না, এটা হালাল না। তাহলে যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে এইটা আর যেটা হয় না, এই দুইটার টেস্ট কি আপনি বুঝতে পারবেন কিনা, কোনটা আল্লাহর নামে জবাই করা হয়েছে আর হয় নাই? দুটো তো একই টেস্টই হবে। হ্যাঁ, টেস্ট তো একই রকম হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা হালাল কোনটা হারাম? বোঝার জন্য আপনার পদ্ধতিতে যেতে হবে যে আসলে জবাইটা কিভাবে হয়েছে, আল্লাহর নামে করা হয়েছে কি হয় নাই। শরিয়া হলো একটা পথ, নির্দেশনা। আপনি পদ্ধতিগত পদ্ধতি, এই পথের মধ্য থেকে যদি তার রেজাল্টে পৌঁছেন, তাহলে ওইটা আপনার জন্য হালাল। ইসলামী ব্যাংক, কনভেনশনাল ব্যাংকের মধ্যে আপনি আপাত দৃষ্টিতে রেজাল্ট নিয়ে যদি আলোচনা করতে যান, অনেক ক্ষেত্রে আপনি কনফিউশন তৈরি হতে পারে। ইসলামী ব্যাংকিং, আমরা যে ইসলামী ব্যাংকিংয়ের কথা বলি, এটা শুরু থেকে এই পদ্ধতিটা রেজাল্ট পর্যন্ত ইসলামিক হতে হবে। একজন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে গেল কনভেনশনাল, এই কথাগুলো আপনার কাছে রিপিটেশনও হতে পারে অনেকের কাছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখনও মানুষ এটা জানে না। কনভেনশনাল ব্যাংকে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে যান, আপনি গেলেন, ফর্মটা ফিল আপ করবেন, সিগনেচার দিয়ে চলে আসবেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ইসলামী ব্যাংকে যদি আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান, এইটা ওই আপনি যাবেন, ফর্ম ফিল আপ করবেন, স্বাক্ষর দিয়ে চলে আসবেন, তাহলে এই ফর্মটা শুদ্ধভাবে ওপেন হবে না, এই অ্যাকাউন্টটা। কেননা বাংলাদেশে সেভিংস অ্যাকাউন্ট যেটা ইসলামী ব্যাংকিং কার্যক্রমে আছে, সেটা হলো মুদারাবা বেস সেভিংস অ্যাকাউন্ট। মুদারাবা একটা চুক্তি, যেটার মধ্যে ইজাব অ্যান্ড কবুল, অর্থাৎ আমি প্রস্তাব করব আর একজন প্রস্তাব গ্রহণ করবে, এই দুটা আবশ্যকীয় ইসলামিক শর্ত বিদ্যমান আছে। আপনি যদি ইজাব কবুল না থাকে, তাহলে এই চুক্তিটা আসলে শুদ্ধ হবে না। মানেটা হলো, মুদারাবার বিষয়টা কীরকম দাঁড়ায়, সেটা হলো এই যে ব্যাংক বলছে আমরা বিজনেস করি, ব্যাংকিং বিজনেস করি, গ্রাহক সে গিয়ে বলবে আমার কাছে কিছু উদ্ধৃত মানি আছে, আমি এই টাকাটা আপনার এখানে দিলাম, আপনি ব্যবসা করে যা লাভ হবে তার অংশ আমার দিবেন। যিনি গ্রাহক তিনি হলো এখানে সাহেবাল মাল, তিনি হলো অর্থদাতা, আর ব্যাংক হলো এখানে ব্যবসায়িক ম্যানেজার। এই দুইজনের মধ্যে যে চুক্তি, এটা হলো মুদারাবা চুক্তি। এখন ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেন করার সময় এই বিষয়টা যদি গ্রাহককে ক্লিয়ার করা না হয়, তাহলে তো আপনার এই চুক্তি বৈধ হলো না।
যদি চুক্তি ঠিক না থাকে এরপরে আপনি যে ব্যাংকিং পরবর্তীতে যা করবেন সেটা কতটুকু শুদ্ধ হবে, ইসলামিক হবে কি হবে না, সেটা তো এটা প্রশ্ন থেকেই যাবে। প্রশ্ন থেকেই যাবে। তাহলে যদি কেউ ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রমে কেউ অ্যাকাউন্ট ওপেন করতে আসে তাকে কিন্তু এটা জানাতে হবে যে আপনি কি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন, তাহলে আপনাকে মুদারাবা পদ্ধতিতে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। মুদারাবা পদ্ধতি কি সেটা তাকে জানাতে হবে। যদি কেউ কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে আসে তাহলে তাকে বলতে হবে যে আমরা করদাল হাসান অথবা আলওয়াদিয়া পদ্ধতিতে কারেন্ট অ্যাকাউন্ট পরিচালিত করি, এই চুক্তিটা এই বিষয়। এটা যদি তাকে জানানো না হয় তাহলে তো শুরু থেকে গলত থেকে গেল। তো কনভেনশনাল ইসলামিকের আমি যেভাবে বুঝি যে এটা ওই আলটিমেট রেজাল্ট না, পদ্ধতিগত বিষয়গুলো আসলে ইসলামিক হওয়াটা জরুরি। এই তো না হয় আমরা ইসলামিক ব্যাংকিং সম্পর্কে জানলাম। এখন আরেকটা বিষয় যেটা কাজ করে, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইসলামিক ব্যাংকিং। এই জায়গায় মানুষ সবসময় ইসলামিক ব্যাংকিংটাকে আসলে ইসলামিক ফাইন্যান্সের একটা অংশ মনে করে, বা ফাইন্যান্সটাই আসলে ব্যাংকিংয়ের থ্রুতে বুঝে। কিন্তু আসলে বৃহৎ আকারে যদি চিন্তা করি, ইসলামিক ফাইন্যান্সেরই একটা ছোট্ট পরিসর হচ্ছে ইসলামিক ব্যাংকিং। এটা কিন্তু মানুষের কাছে খুব একটা মানুষ জানে না, সাধারণ মানুষও জানে না, বা এভাবে আসলে অ্যাওয়ারও করা হয় না। কারণ এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 80% ইসলামিক ব্যাংকিংয়ের থ্রুতেই ইসলামিক ফাইন্যান্সটাকে কার্যকর করা হচ্ছে। তা এইখানটায় আসলে লুপহোলটা কি? না, এটা আস্তে আস্তে মানুষজন জানবে। এটা আপনি ঠিকই বলেছেন যে অনেকের কাছে এই কনফিউশনটা আছে, তারা মনে করে ব্যাংকিং এবং ফাইন্যান্স মনে হয় একই বিষয়। আসলে বিষয়টা তো তা না। ফাইন্যান্স একটা বৃহৎ এরিয়া নিয়ে কাজ করে, এবং ফাইন্যান্সের থেকে আপনি যদি আরও একটু ব্রডার স্কেলে চিন্তা করেন তাহলে আসবে ইকোনমিক্স। আমরা যে ইকোনমিক্সের স্টাডির মধ্যে ফাইন্যান্স একটা পার্ট, এবং একটা সময় এখন এসে বিজনেস স্টাডিজে আমরা অনেক ধরনের এই যে সাবসেকশন তৈরি করেছি, এটা তো একটা সময় ছিল না। তখন তো আসলে ইকোনমিক্সটা কি আমরা পড়তাম, বা যুগে যুগে এটা পড়ে আসা হয়েছে বা এটা নিয়ে কথা হয়েছে। তো ফাইন্যান্সের মধ্যে যা যা আছে সেটা ব্যাংকিং আছে, ইন্স্যুরেন্স আছে, ওয়েলথ ম্যানেজমেন্টের যেটা আছে সেটা আছে, তারপরে আমরা অর্থাৎ হোল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটা ফাইন্যান্সের মধ্যে আছে। সেখানে সোশ্যাল ফাইন্যান্সের মধ্যে আমরা মাইক্রো ফাইন্যান্স, জাকাত, ওয়াকাফ এরকম যা যা আছে সবগুলো ফাইন্যান্সের আওতার মধ্যে। এর মধ্যে একটা অংশ ব্যাংকিং, শুধুমাত্র একটা ব্যাংকিং পার্ট। হ্যাঁ, যেহেতু ইনস্টিটিউশনাল দিক থেকে আপনি যদি বিবেচনা করেন, সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকিং কার্যক্রমটা শুরু হওয়ার পরে, ইনস্টিটিউশনাল শুরু হওয়ার পরে শুরু থেকেই আসলে ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষের কাছে ইসলামী ব্যাংকিংয়ের, ইসলামিক ফাইন্যান্সের এই বিষয়টা মানুষের কাছে ব্রডারভাবে আসার চেষ্টা হয়েছে। সেজন্য অনেকের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে। তবে প্রতিনিয়ত আপনি যদি গ্লোবাল মার্কেটের দিকে তাকান তাহলে দেখবেন যে অন্য অন্য পার্ট যেগুলো আছে তারা সেগুলো কিন্তু বেশ বড় জায়গায় যাচ্ছে দিনকে দিন। আপনি যদি ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্সের যদি সুকুকের পার্টটা যদি দেখেন, সেইটা গত 10 বছরের তুলনায় এখনকার এর ভলিউম প্রায় 3-4 গুণ বেশি। কোনো কোনো দেশে এসে 5 গুণ, অর্থাৎ তার ভলিউমটা দাঁড়িয়ে গেছে, এবং এটা প্রতিনিয়ত সামনের দিকে অগ্রসরমান। এরপরে আপনি যদি দেখেন যে ওয়েলথ ম্যানেজমেন্ট যেটা আছে, ওয়েলথ ম্যানেজমেন্টটা এইটা ফুললি কনসেন্ট্রেট ছিল কনভেনশনালের মধ্যে, অ্যাসেট ম্যানেজমেন্টের পদ্ধতির মাধ্যমে। কিন্তু গত 4-5 বছর ধরে ইসলামিক ওয়েলথ ম্যানেজমেন্ট, রোবো অ্যাডভাইজারি, এই যে পার্টগুলো, এইগুলোর মার্কেট কিন্তু বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। হ্যাঁ, এখনও যদি আমরা কম্পেয়ার করি ফাইন্যান্সের অন্যান্য ইকোসিস্টেমের পার্টগুলোর সাথে, ইসলামী ব্যাংকিং এখনও বড় অবস্থানে আছে। তবে সেই অবস্থানটা হয়তো বা 5 বছর পরে অনেকগুলোর সাথে ইসলামী ব্যাংকিং কম্পিট করবে। কারণ আমার মনে হচ্ছে যে আপনি যদি গ্লোবাল অ্যাসেটকে যদি ডিভাইড করতে যান, 5-10 বছর পরে ইসলামী ব্যাংকিংয়ের এখন যে অবস্থাটা আছে এই অবস্থাটা আসলে এইরকম থাকবে না। তার মানে কমে যাবে যে বিষয়টা তা না, ওই মার্কেটটা ডেভেলপ করবে, তখন রেশিওতে এর অবস্থানটা আসলে এরকমের এত হাই থাকবে না, তখন আর কি ইকুয়ালাইজেশনের কিছু বিষয় আসবে। আপনার গবেষণার বিস্তৃতি যখন চেক করছিলাম, আপনি কৃষি নিয়ে আপনার গবেষণা রয়েছে, দেন হালাল কি বলা যায়, হালাল ট্যুরিজম, এর পাশাপাশি ক্রিপ্টো নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন। এই বিষয়গুলো কি আসলে মডার্ন নিড আছে, দ্যাটস ওয়াই আপনি গবেষণা করছেন, নাকি আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট থেকেই আপনি শুরু করেছিলেন? একটা ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ। সেটা হলো যে আমি তো
প্রথম দিকে আপনারা বললাম যে আমাদের দেশের ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্ট ডিজাইন এইটার যে ঘাটতি আছে সেটা আমি ফিল করি একদম প্রথম থেকে। ইসলামী ব্যাংকিং কার্যক্রম নিয়ে যখন পড়াশোনা শুরু করি তখন থেকে, এখন ব্যাংকিংয়ে কাজ করি তখনও আমি এটা ফিল করি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমরা কৃষি প্রধান একটা দেশ, তাহলে এইখানে কৃষির ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের সলিউশনগুলো কেমনে আসতে পারে সেটা নিয়ে আসলে একটু চিন্তা করা যেতে পারে। সেই জায়গা থেকে এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অনেক বেশি পাবেন না, সামান্য দুই একটা আমার আছে, সেটার মধ্যে আমি এগ্রিকালচার সার্টিফিকেট যেটা মুগারাসা এটা নিয়ে কিছু দুই একটা পেপার আমার আছে। হ্যাঁ, এটার উদ্দেশ্যটাই ছিল এই সলিউশনটাকে নিয়ে আসা, এক নম্বর। দুই হলো ক্রিপ্টোকারেন্সির পার্টটা নিয়ে, যেটা আসলে আমার আগ্রহের প্রধান আগ্রহের জায়গাটাই হলো ইসলামিক ফাইন্যান্সিয়াল টেকনোলজি। সেইখানে ক্রিপ্টোকারেন্সি, ব্লক চেইন এটা অবধারিত একটা বিষয়। এখন সেই বিষয়টা যেহেতু আমার আগ্রহের জায়গা, সুতরাং, এবং শুধু তাই না, বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এইটা ধরেন উইদিন 5 ইয়ার্সের মধ্যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে আমরা যে কথাবার্তা বলি শুনি, এইটা আমাদের অ্যাডপ্ট করতেই হবে, এটা আমার ধারণা। এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, কারণ পৃথিবীতে যেভাবে গ্লোবালি ক্রিপ্টোকারেন্সি বা ব্লক চেইনের টেকনোলজিটাকে যেভাবে স্প্রেডিং হচ্ছে, সেই জায়গা থেকে আসলে এইটা আমাদের অ্যাডপ্ট করতেই হবে। সঙ্গত কারণেই আমি চিন্তা করি যে এইটা কিভাবে আমরা শরিয়া ভিত্তিক ওয়েতে এটাকে অ্যাডপ্ট করতে পারি, সেই ভাবনা থেকেই আসলে ওই জায়গাটায় গবেষণা করা এবং গবেষণা এটা নিয়ে চেষ্টা করা আর কি, জানাশোনার। এই আপনার গবেষণার পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছিলাম, আপনি ইসলামিক ফিনটেক নিয়ে তো অনেকদিন যাবত কাজ করছেন। এখন সাধারণ মানুষের যখন আসে ইসলামিক ফাইন্যান্সই এখনও মানুষের কাছে প্রপার হইতে ক্লিয়ার না, ফাইন্যান্সটা আবার টেকনোলজির সাথে কানেক্টেড হচ্ছে। এই জায়গার যে চ্যালেঞ্জটা আপনি ফেস করছেন, এটাকে আসলে কীভাবে ওভারকাম করবেন আপনারা? এখানে চ্যালেঞ্জ আছে এটা সামগ্রিকভাবে, কিন্তু আপনি যদি একটা কমন কোশ্চেন অনেকের যে টেকনোলজির আবার ইসলামিক কনভেনশনালের বিষয় কি, টেকনোলজি ইজ টেকনোলজি। আসলে বিষয়টা সেরকম নয়। কেন সেরকম না? কারণ হলো ইসলামিক ফাইন্যান্সের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা যখন কথা বলি, সেটার মধ্যে একটা ফিল্টারিং প্রসেস আমাদের আছে। আমরা যখনই একটা প্রোডাক্টকে ইসলামিক বলতে চাই, কোনো একটা কার্যক্রমকে ইসলামিক বলতে চাই, তাহলে সেটার মধ্যে আমাদের দেখতে হবে ফাইন্যান্সিয়াল দৃষ্টিকোণ থেকে তার মধ্যে গারার আছে কিনা, অর্থাৎ অ্যাম্বিগুইটি টাইপের কোনো কিছু আছে কিনা, এটার মধ্যে গ্যামলিং আছে কিনা, এটার মধ্যে ডিসঅ্যালাউন্স এলিমেন্টস যেগুলো শরিয়া পারমিট করে না সেরকম কোনো কিছু আসে কিনা, তারপরে এইটা শরিয়া সুপারভাইজারি কমিটি বা শরিয়া সুপারভাইজারি যে মেম্বাররা আছেন তাদের থেকে এটা অ্যাপ্রুভ কিনা, অর্থাৎ শরিয়ার কনসার্ন এখানে আছে কিনা বিশেষজ্ঞদের, তারপরে আমরা সেটাকে ইসলামিক বলতে পারি। এখন আমরা যে ব্যাংকিং কার্যক্রমটা বর্তমানে করছি সেটা টেকনোলজি বেজ। এখন টেকনোলজি বেজ যদি আমরা করতে যাই, তাহলে সেক্ষেত্রে এই টেকনোলজির ব্যবহারটা ইসলামিক হতে হবে, আদারওয়াইজ এটা ইসলামী ব্যাংকিংয়ের ওই আলটিমেট প্রোডাক্ট আমরা পাবো না। সেটা কীরকমের একটা এক্সাম্পল যদি আপনাকে বলি, ঢাকা শহরে যত রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের আপনি যদি মেনু চেক করেন, শুধুমাত্র চিকেন দিয়ে যে মেনু বানানো হয়েছে কয়েকশো না কয়েক হাজার টাইপের মেনু আছে। মেনুর নাম দেখে বোঝার উপায় নাই এর মধ্যে আসলে চিকেনের পরিমাণটা কেমন, সেটা প্রসেসটা কেমন হচ্ছে, কিভাবে। কিন্তু আমরা যদি দেশের বাইরে যাই, গ্লোবাল অ্যাসপেক্টে যদি যাই, তাহলে বাংলাদেশেরটা আমরা বুঝতে পারছি না। আমরা ধরে নিচ্ছি এখানে সব চিকেন হালাল, এই জন্য দেদারসে আমরা খাচ্ছি। আমি জানি না সেটা আল্লাহর নামে জবাই হয়েছে কি হয়নি, কিন্তু দেশের বাইরে গেলে তো আমার কনসার্নটা আরও বাড়ে। আমি দেশেই বুঝলাম না, একটা মুসলিম কান্ট্রিতেই আমি বুঝতে পারছি না যে এই মেনুর মধ্যে কি কি উপাদান আছে, কি প্রসেসটা ক্লিয়ার না, আমার প্রসেসটা ক্লিয়ার না। তাহলে আমি যদি ইউএসএতে যাই, তখন একটা মেনু আমি যদি চয়েস করতে চাই, সেইটার ফাইন্ডিংটা, ওইটা বোঝাটা তো আরও কঠিন, আমি তো বুঝতেই পারবো না। ধরেন না, একটা বার্গারের একটা নাম আছে, এখন এর মধ্যে আসলে চিকেন আছে না কি আছে সেটা তো আমি জানি না, এটা তো জানা আমার জন্য কঠিন। তাহলে আমি কি করব? আমার তো আসলে এইটা দরকার, অনেক সময় এটা নিড। ধরে নেন আপনি হয়তো একটা ট্রানজিটে আছেন, 6 ঘন্টার একটা ট্রানজিট, আপনি এয়ারপোর্টের মধ্যে আটকা, আপনার সামনে এখন কয়েকটা রেস্টুরেন্ট আছে, সাবওয়ে আর সামথিং,
এখন এখানে যা আছে এইগুলোই আপনার খেতে হবে, এছাড়া আর আপনার উপায় নেই। পানি খেয়ে তো আপনি 6-7 ঘন্টা 10 ঘন্টা থাকতে পারবেন না। এখন সমাধান কি? আপনি তো এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এটা আপনি জানেন না। ইসলামিক ফিনটেক এখানে একটা দারুণ সমাধান নিয়ে আসছে। সেটা হলো এই যে বিগ ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে সকল রেস্টুরেন্টের, যারা চেইন রেস্টুরেন্ট যেগুলো আছে, তাদের মেনুর মধ্যে কি কি বিষয় আছে, কি কি উপাদান আছে, এগুলো কিন্তু রেগুলেটরি অথরিটির কাছে আছে। ধরে নেন কোনো একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তার একটা কার্ড ইস্যু করছে আপনাকে, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। এই কার্ডটা যখনই ট্রানজ্যাকশন করতে যাবে, সে ওই রেগুলেটরদের কাছে যে ডেটাটা আছে সেখান থেকে সে যাচাই করতে পারবে যে এই মেনুটার ক্ষেত্রে আমি যেই মেনুটার জন্য বিলটা দিচ্ছি সেই মেনুর মধ্যে যে হারাম কোনো উপাদান আছে কিনা, প্যারামিটার সেট করা আছে। যদি থাকে তাহলে কার্ড ডিক্লাইন করবে এবং আমাকে একটা মেসেজ দিবে যে আমি যে মেনুটা চয়েস করেছি, যেটার জন্য আমি পে করতে চাচ্ছি, সেইটার মধ্যে আসলে হারাম উপাদান আছে। ও তাহলে এটা একটা দারুণ সমাধান হতে পারে। এরপরে যেটা হতে পারে, ধরে নেন এখন আমরা কার্ড ব্যবহার করছি দেদারসে সব জায়গায়, তো অনেক ক্ষেত্রে কার্যক্রমটা তারা যে চুক্তিগুলোর মাধ্যমে কার্ড অ্যাকসেপ্টেন্স করছে সেটা হয়তো বা শরিয়া ভায়োলেশনের কোনো পার্ট থাকতে পারে। এইটা যখনই আপনি কার্ডের মাধ্যমে করবেন তখন এই টেকনোলজি কিন্তু এটার একটা দারুণ সমাধান হতে পারে। যেরকম এখন বর্তমানে আউফি তারা স্মার্ট কন্ট্রাক্টের জন্য শরিয়া স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে, এরকম সমাধানগুলো কিভাবে করা যায় তার জন্য। তো ইসলামিক আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটার কথা বললাম যে ইসলামিক ফিনটেক আসলে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, সেটা ইসলামিক ওয়েতে যদি আমরা ব্যবহার করি সেটাই হলো ইসলামিক ফিনটেক, এবং এটার জরুরত আছে। এটা ছাড়া আমরা সামনের দিকে ব্যাংকিং ফাইন্যান্স কার্যক্রম এটা আমাদের জন্য পরিচালনা করা কঠিন। আপনার গবেষণায় আমি যেটা দেখতে পাচ্ছি যে মেটাভার্স, ক্রিপ্টো এবং ডিজিটাল যে মুদ্রা সেটার ইউজেস নিয়ে আপনি কিছু গবেষণা করেছেন। এখন বর্তমান সময়ে এটা আসলে কতটা বাস্তবমুখী বিষয়? বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে এখনও ক্রিপ্টোর লেনদেনকে বৈধতা দেয়নি, এবং মাঝে মাঝেই তারা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পত্রিকায় তারা বলে যে ক্রিপ্টোর লেনদেন এটা অবৈধ, এটা করতে নিরুৎসাহিত করা হয়। কিন্তু ইউএসের মার্কেটে যদি আপনি দেখেন, কানাডার মার্কেট যদি দেখেন, অস্ট্রেলিয়ার মার্কেট যদি দেখেন, এরকমের অনেক ইউরোপীয় অনেক কান্ট্রিতে ক্রিপ্টোর লেনদেন একটা ব্যাপক লেনদেন ক্রিপ্টোতে হয়। আপনি ব্যাপক লেনদেনটা কেমন ব্যাপক তার উদাহরণ না দিলে বোঝানোটা কষ্ট। ধরে নেন আমি দেখিনি ইউএসের যতগুলো গ্রোসারি স্টোর আছে, গ্রোসারি স্টোর বলতে আমি একটু লার্জ স্কেলে বলতে চাই, যেরকম HEB, ওয়ালমার্ট, টার্গেট, এরকম যেগুলো আছে, এদের এমন কোনো একটা জায়গায় আমি দেখিনি যাদের কাছে ক্রিপ্টোর এটিএম বুথ নাই। প্রত্যেকের আপনি যখনই ঢুকবেন তখনই 2-3টা এটিএম মেশিন আছে। এই মেশিনের মধ্যে একটা মেশিন আছে যেটা হলো ক্রিপ্টো ওয়ালেটে যদি আপনার কোনো ক্রিপ্টোকারেন্সি থাকে আপনি ওখান থেকে আপনার ডলারে আপনি নিয়ে আসতে পারেন ক্যাশ আউট। ইউএসের যতগুলো ম্যাক্সিমাম আমার ধারণা 99% গ্যাস স্টেশন, যেটা আমরা ফুয়েল স্টেশন বলি, এইখানে তাদের যে স্টোর আছে তার মধ্যে 2টা করে মেশিন আছে। এই 2টা এটিএম মেশিনের একটা মেশিন হলো ক্রিপ্টো মেশিন। শুধু তাই না, ইউএসের যদি আপনি ট্যাক্স ল দেখেন সেটার মধ্যে ক্রিপ্টো লেনদেনকে তারা বৈধভাবে ব্যবসায়িক একটা অংশ হিসাবে ট্যাক্সের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এটা গেল একটা। আর একটা অংশ হলো এই যে আমাদের দেশে যেরকম ব্যাংকের লাইসেন্স আছে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য আছে, অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য কোম্পানি আছে, তাদেরকেও এই ফাইন্যান্সিয়াল কার্যক্রমের জন্য যে গভর্নমেন্ট থেকে যে অনুমোদন দেওয়া হয়েছে এরকম কার্যক্রমগুলো আছে। ইউএসএতে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটে লেনদেন করবেন, বেচা কিনা করতে পারবেন, এরকম কিন্তু তাদেরকে অনুমোদন দেওয়া আছে। এবং শুধু তাই না, আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন একটা ইউএসডিটি আছে। ইউএসডিটি ইউএস স্টেবল কয়েন হিসাবে এটাকে ব্যবহার করা হয়। ইউএসডিটিটা এর ফ্লাকচুয়েশন রেটটা কম, খুবই কম।
এটাকে স্টেবল কয়েন হিসাবেই ধারণা করা হয়। কিছুদিন আগে, 1 মাস হয়নি মনে হয়, এর মধ্যে জেপি মর্গান ব্যাংক, জেপি মর্গান হলো আমেরিকার যত ব্যাংক আছে তার মধ্যে লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট অর লার্জেস্ট, আর ওয়েলস ফার্গো, এই জেপি মর্গান তারা কিন্তু এই স্টেবল কয়েন তারা কিন্তু রিলিজ করেছে ব্যাংকিং ব্যবস্থায়। এবং আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং তার মাধ্যমে হলো এই ক্রিপ্টো, এইটা হলো আপনার, এটাকে খুব বেশি দিন সম্ভবত বাংলাদেশেও এইটাকে অবৈধ বা এটা ব্যবহার করবেন না এইটা বলে খুব বেশি দিন আটকে রাখা সম্ভব হবে না। ক্রিপ্টোটা আসলে ফিউচার বলতে গেলে। ক্রিপ্টোটা আসলে ফিউচার, হ্যাঁ ক্রিপ্টোটা আসলে ফিউচার। এখন এইটাকে কিভাবে রেগুলারাইজ করা যায়, অর্থাৎ রেগুলেটরি কমপ্লায়েন্সের মধ্যে এনে সেইটা আসলে চিন্তা করা উচিত। যে ধরে নেন, আমরা জানি এফএটিএফ তারা যে ভিএ, ভার্চুয়াল অ্যাসেট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার যে গাইডলাইন দিয়েছে, সেটাকে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এইটাকে আমরা রেগুলেটরি কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসা যায় কিনা, এটা বরং বেটার। কিন্তু এইটাকে আউট অফ দ্য মার্কেট রাখাটা, এইটা বেশি দিন রাখা সম্ভব হবে না। এখন হয়তো বা সম্ভব হচ্ছে, কিন্তু এটা বেশি দিন রাখা সম্ভব হবে না। 2 নম্বর ইস্যু হলো ব্লক চেইন। এটা একটা পরীক্ষিত এবং এটা আসলে হাইলি সিকিউরড একটা টেকনোলজি। এটাকে বেস ধরেই আসলে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে কথাবার্তা হচ্ছে। অনেক দেশ অলরেডি চালু করে দিয়েছে, বাংলাদেশেও ওই কনসোর্টিয়ামের মধ্যে বাংলাদেশও একটা অন্যতম দেশ, হয়তো বাংলাদেশেও এটা চালু হবে। তো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি যদি চালু হয়, এবং তখন বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থাটা আরও স্মুথ হবে, আরও সিকিউরড হবে। অনেকগুলো পার্টের যে কনফিউশন আছে এবং অনেকগুলো পার্টের এক্সিকিউশনের জন্য অনেক সময় লাগে, এই বিষয়গুলো তখন আরও স্মুথ হবে। এবং সেক্ষেত্রে ক্রিপ্টোটাকে যদি রেগুলেটরি কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসা যায়, তখন এটা বেটার হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, এটার জন্য প্রস্তুতি আছে, প্রস্তুতির দরকার আছে। সিকিউরিটি একটা বড় ইস্যু, সাইবার সিকিউরিটি একটা বিশাল ইস্যু। কিন্তু যেটা আপনার আলটিমেটলি গ্রহণ করতেই হবে, সেটাকে আসলে এই সাইবার সিকিউরিটি ইস্যুটাকে, এইটাকে কিভাবে মিটিগেট করে এইটাকে আমরা গ্রহণ করতে পারি, সেটা নিয়ে কাজ করা দরকার। যেহেতু আপনি বলছিলেন মানে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোর কথা বলছিলেন, যেটা আসলে এখনও অধিকাংশ দেশেই নিষিদ্ধ, অনেক দেশে কার্যক্রম চালু হয়েছে, বা এটা আসলে ফিউচার, আপনি বলছেন এটা একটা ফিউচার অ্যাসপেক্ট হতে পারে। সেম কিছু বছর আগেও কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে মানুষের অত আস্থা ছিল না যে এটা একসময় কার্যকর হবে। তখন চিন্তা করছেন ভবিষ্যতে হতে পারে। বাট বাংলাদেশের বর্তমান অবস্থা যদি চিন্তা করেন, সেখানটা একটা ব্যাংকের যে পরিমাণ আসলে ওয়েলথ আছে বা ব্যাংকিং প্রসেস চলছে, ঠিক সেমভাবে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসগুলোও কিন্তু চলছে। সেটাও কিন্তু একটা টাইমে ফিউচার ছিল, বাট বর্তমান বাংলাদেশে সেটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে। সেম ওইভাবে আসলে ডিজিটাল কারেন্সি বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সব কিছু নিয়ে মানুষের মাঝে একটা ছোট্ট প্রশ্ন থাকে, হালাল নাকি হারাম। এই প্রশ্নটার আসলে সঠিক কি উত্তর? ওখানে যাওয়ার আগে আরেকটু বলতে চাই। আপনি বলছেন যে, আমি বলছি যে হতে পারে না, হতে পারে না, এটা হবে। আমার যে এক্সপেরিয়েন্স, আমার যে প্রেডিকশন, সেটা হলো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো ইউজেস, এইটা আলটিমেট। এটা হতে পারে মানে হবে না, বিষয়টা এরকম দাঁড়ায়। তার মধ্যে একটা পার্সেন্টেজ থাকে, হয়তো বা হবে, হতে নাও পারে, বিষয়টা তা না। অর্থাৎ গ্লোবাল যেই গতিতে এগোচ্ছে, সেখানে এটা না হওয়ার কোনো আর সুযোগ নাই। আপনাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। কারণ এর রিসেন্টলি আমাদের একটা পেপার, এটা পাবলিশড হয়নি, আমরা লাস্ট কোয়ার্টার অর্থাৎ 2025-এর ফার্স্ট কোয়ার্টারের ক্রিপ্টো বুম, এইটার যে রিপোর্ট, সেটা নিয়ে আমরা একটা রিসার্চ পেপার আমাদের হয়েছে। এটা ঢাকায় একটা আগস্টে সম্ভবত একটা আছে, যে ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে, সেখানে এই পেপারটা সাবমিট করা হয়েছে, যে কারণে এটা এখনও পাবলিশড হয়নি। এটা আলটিমেট এই ক্রিপ্টোকারেন্সি, আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো এইটাই হতে পারে না। এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি আপনাকে অ্যাডপ্ট করতেই হবে। আপনি হয়তো বা 5 বছর পরে করেন, 2 বছর পরে করেন, এটা হলো টাইমের সাথে, কিন্তু এটা করতেই হবে। কারণ এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। কারণ গ্লোবালি যেভাবে এগোচ্ছে, তাতে করে এটা অ্যাডপ্ট করতে হবে। ওকে, হতে পারার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এখন হালাল হারামের বিষয়টা, ক্রিপ্টো কারেন্সি এবং ক্রিপ্টো অ্যাসেট আর ব্লক চেইন,
এইগুলা কিন্তু এক জিনিস না, আলাদা আলাদা বিষয়। ব্লক চেইনের মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নেই, এটা হালাল হারামের কোনো ইস্যুটা নাই। ক্রিপ্টো অ্যাসেটের শরিয়ার পারমিজেবিলিটি নিয়ে আসলে অনেকের মধ্যে অনেক ধরনের মতানৈক্য আছে। হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে যারা ইসলামিক স্কলার আছেন তারা কথা বলবেন, এবং অলরেডি তারা কথা বলছেন। যেরকমের মুফতি ফারাজ আদমের কথা আপনি বলতে পারেন, উনি একজন এই ইসলামিক ফিনটেকের এই পার্টগুলো নিয়ে উনি কাজ করেন। এরপরে আমাদের দেশের মুফতি ইউসুফ সুলতান ভাইকে আপনি বলতে পারেন, ওনরা এগুলো নিয়ে কাজ করেন। এখন গ্লোবালি এটা নিয়ে কাজ হচ্ছে, এটা যে একবারে কাজ হচ্ছে না বিষয়টা তা না। এবং আমার ধারণা এইটার আসলে পারমিজেবিলিটি অ্যান্ড ইমপারমিজেবল এই ইস্যুটার জন্য একটা গাইডলাইন এখনই একটা পাওয়া যায়, আমরা খুঁজলে পাই সেটা। এটা যদিও একটু ন্যারো স্কেলে, কিন্তু এটা যখনই মার্কেটে ওয়াইডলি ইউজ হবে ততদিনের মধ্যে শরিয়া স্কলার তারা একটা ভালো মানের গাইডলাইন আমাদের দিতে পারবে। কারণ হলো প্রত্যেক যে ফিকা একাডেমি জেদ্দার যে কনফারেন্সগুলো হয়, সেখানে কিন্তু এখন আপনি যদি গত 4-5টা কনফারেন্সের রেজুলেশন দেখেন, সেখানে দেখবেন একটা না একটা ইভেন্ট থাকে, একটা না একটা ইস্যু থাকে, এজেন্ডা থাকে ক্রিপ্টো ইস্যুটা নিয়ে, কোনো না কোনো আঙ্গিতে একটা থাকে। তার মানে হলো সারা পৃথিবীর যারা গ্লোবাল স্কলার তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছেন, এবং আমি বিশ্বাস করি এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা গাইডলাইন পাবো। হ্যাঁ, প্রপার গাইডলাইনের জন্য তো আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমাদের সামনে সমস্যাগুলো আসবে, তখন এটা নিয়ে আরও কথাবার্তা হবে, তখন আরও বেশি আমরা এটার নির্দেশনা পাবো। যত ব্যবহার বাড়বে তত আসলে চ্যালেঞ্জ বাড়বে। হ্যাঁ, এটার তবে এটা ফিকুল মুআমালাতের অংশ হিসাবে আপনি ডিসঅ্যালাউন্স প্রহিবিটেড যে এলিমেন্টস যেগুলো আছে সেইগুলো যদি স্পষ্টভাবে না পাওয়া যায়, ইন জেনারেল আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। এর বেশি আসলে এটা নিয়ে এই মুহূর্তে বলাটা কঠিন। আচ্ছা, এমনিতে আপনার গবেষণা বলেন বা অনেক কিছুতে আমি দেখতে পাচ্ছি না, আপনি বারবার বলছিলেন যেখানটা আসলে ইমাম বা খতিবদেরকে ডিজিটাল লেনদেন বা এই যে ইসলামিক ফাইন্যান্স এই বিষয়গুলোতে আরও বেশি অ্যাওয়ার করার জন্য, এটার আসলে প্রয়োজনীয়তাটা আমার কাছে মনে হচ্ছে যে এটার অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। কারণ আমরা যখন শুরু করি আমাদের আসলে যাত্রাটা একটা ইসলামিক কোনো বিষয় সম্পর্কে জানা, আমরা প্রথমেই ট্রাই করি যে মসজিদে গিয়ে হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর হয়তো আমাকে সঠিক তথ্যটা দিতে পারবে। তো ওনাদের জায়গা থেকে আমাদের একটা বিশ্বস্ততা ক্রিয়েট হয়। বৃহৎ আকার তো অনেক বড় বিষয়, একজন মুফতির কাছে যাওয়া, ওই যে সুযোগটা আসলে সাধারণ মানুষের হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। তখন আসলে বেসিক যে জায়গাটা থাকে সেটা হচ্ছে ইমাম বা খতিবদেরকে আমরা প্রশ্ন করি। তো ওই জায়গা থেকে আপনি এই বিষয় নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন বা আপনি যে গবেষণা করেছেন তখন আসলে এটার রেজাল্ট কী ছিল? সম্প্রতি আমাদের একটা রিসার্চ পেপার অ্যাকসেপ্ট হয়েছে, এটা সিঙ্গাপুরের একটা কনফারেন্সে। আপনি যে বিষয়টা বলছেন সেটা নিয়েই আমরা এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা অংশ হিসাবে এখানে ইসলামিক স্কলার এবং লিডার যারা আছে তারা কিভাবে সমাজে কন্ট্রিবিউট করতে পারে সেই বিষয়টা নিয়ে একটা ফাইন্ডিংস, এবং সেটা আগস্টে আমাদের দুজন কো অথর এটাকে ওখানে প্রেজেন্ট করবেন, এরপরে পেপারটা পাবলিশড হবে। বিষয়টা হলো আমি আসলে ওরকমের ভারেক্কিভাবে না বলে একদম ইন জেনারেল আমরা যেটা দেখতে পাই সমাজের মধ্যে সেটা দেখেন। বাংলাদেশে আমরা কিন্তু একটা সম্মানজনক জীবিকার জন্য যে স্যালারি কাঠামো মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন তাদের জন্য আমরা কিন্তু ডেভেলপ করতে পারিনি। তারা যে খুবই ব্যতিক্রম ছাড়া তাদের স্যালারি কাঠামো অর্থাৎ এটা কিন্তু খুবই অপ্রতুল বলে আমার কাছে মনে হয়। কারণ আমার যাদের বন্ধু বা যাদের সাথে আমার পরিচয় আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমি যেটা বুঝতে পেরেছি, এখন দেখেন ঘটনা যেটা ঘটছে, তারা যদি এই পার্টে আসে তাহলে দুইটা লাভ। প্রথমে আমি ম্যাটেরিয়াল লাভটার কথা বলি, সেটা কি? সেটা হলো এই যে একজন মসজিদের ইমাম খতিব বা মুয়াজ্জিন ওনার যে সময়টা থাকবে, অবসর সময়টা থাকবে, 5 ওয়াক্ত নামাজের পরে উনি নামাজটা পরিচালনা করার পরে ওনার হাতে সময় থাকবেন। উনি এই সময়টায় যদি চৌবাচ্চায় যদি মাছ চাষ করেন অথবা ছোট্ট জায়গায় যদি মুরগি চাষ করেন
মুরগি চাষ থেকে কোয়েল চাষ এরকম আর অনেক কিছু করা যায়। আপনি তার ধাপে ধাপে খাঁচার মতো বানিয়ে ছোট জায়গার মধ্যেও এটা করা যায়। তাহলে যেটা হবে, উনি যেরকমভাবে ওনার পরিবার নিয়ে একটু ফাইন্যান্সিয়ালি আরেকটু সলভেন্ট হবেন, পাশাপাশি সমাজের মধ্যে আমাদের যে কমিউনিটির নিড, ফান্ডামেন্টাল নিড তো এই আমিষ বা যা যা আছে, সেখানেও উনি একটা ভালো কন্ট্রিবিউট করতে পারবেন। এটা গেল একটা দিক। আর একটা দিক হলো, আমরা তো বই পড়তে চাই না। এখন যারা সাধারণ মানুষ, তাদের আসলে পড়ার বা জানার অপশনগুলো অত বেশি নাই। একটা পার্ট তো ম্যাটেরিয়াল পার্ট, যেটা সমাজের জন্য কার্যকরী। এখন আর একটা বিষয় হলো, আমরা তো আসলে পড়াশোনা খুব বেশি করি না। এটা আমাদের আসলে অভ্যাসগত ব্যাপারে এটা তৈরি হয়নি। শুধু পড়াশোনা হলো পরীক্ষায় পাশের জন্য যতটুকু করার আগে, এর বাইরে আমার ধারণা অধিকাংশ মানুষই আমরা যারা আছি তারা পড়াশোনা করি না। যদি পড়াশোনা না করি তাহলে আমি নতুন বিষয় জানবো কীভাবে? এখন নতুন বিষয় জানার জন্য তো আমার আগ্রহ থাকতে হবে। যদি সে আগ্রহ না থাকে তাহলে আমি কীভাবে জানব? তাহলে জানার যে মাধ্যম যেটা আছে তার মধ্যে একটা হলো, অনেকে আছেন সারা সপ্তাহে নামাজ পড়েন না, কিন্তু জুমার নামাজটা পড়তে যান। তো এই কন্টেম্পোরারি ইস্যুসগুলো যদি ইমাম খতিবদের মাধ্যমে যদি তাদের খুতবার মধ্যে এটা যদি চলে আসে, তাহলে মানুষের মধ্যে একটা বড় রকম অ্যাওয়ারনেসের একটা কাজ হবে। এবং সেটার জন্য যেটা হতে পারে যে আমাদের অনেক ধরনের প্রজেক্ট এখানে চলমান থাকে, কিন্তু এই ধরনের কোনো প্রজেক্ট আমি দেখি নাই যেখান থেকে আসলে ইমাম সাহেবদের বা যারা খতিব সাহেব বা মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে ট্রেন আপ করা যেতে পারে। এটা অনলাইন হতে পারে, এটা অফলাইন হতে পারে, এবং তাদেরকে এটার জন্য একটা ভালো মানের স্ক্রিপ্ট দেয়া যেতে পারে। শরিয়া স্কলাররাই তাদেরকে দিবেন, তখন তারা প্রস্তুতি নিয়ে এটা মানুষের সামনে বলতে পারেন। আমরা মুসলিম প্রধান একটা দেশের মানুষজন, মুসলিম জনগোষ্ঠী অনেক বেশি, কিন্তু আমাদের মধ্যে এই সচেতনতার বড়ই অভাব। এবং সেই জানাশোনার এই গ্যাপটার কারণেই আমরা কিন্তু আসলে ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স, ইসলামিক ফিনটেক এইগুলোকে আমরা খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারছি না, শুধুমাত্র এই জানার অভাবের কারণে। সেক্ষেত্রে ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা এখানে বড় রকমের একটা কন্ট্রিবিউট করতে পারে। আর একটা ছোট্ট এক্সাম্পল বলে আপনাকে শেষ করি। ধরে নেন আপনি বেসিক ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের একটা কোর্সের মতো করে বিবেচনা করেন, যে একজন ইমাম সাহেব উনি 6টা ক্লাস বা 10টা ক্লাসের মতো করে 10টা লেকচার জুমার খুতবায় উপস্থাপন করবেন, কন্টিনিউয়াসলি করবেন, যে যা যা আছে এরকম করে একটা ডিজাইন করা হয়েছে। এইটা যদি বাংলাদেশের সকল মসজিদ থেকে বা 90% মসজিদ থেকে যদি এই 10টা লেকচারের ইস্যুটাকে যদি করা যায় বছরের যে কোনো সময় যদি করা যায়, তাহলে ওই অঞ্চলের যারা আছে, যারা এই 10টা সেশনে পার্টিসিপেট করবে, তাদের মধ্যে ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স, ইসলামিক ফিনটেক নিয়ে একটা বেসিক গুড একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবং সে কিন্তু কোনো রকমের তো কোনো স্কুলে যাওয়া ছাড়া, কোনো রকমের লেসন নেওয়া ছাড়া, কোনো কোচিং করা ছাড়াই সে কিন্তু ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্সের বেসিকটা বুঝে যাবে। এবং সেটার জন্য আসলে আমরা তো তাদের কাছে বুঝতে পারছি না, আমাদের সেই সুযোগ নেই। এবং শুধু আমরা না, কারোর পক্ষেই ইমাম খতিবদের মতো করে অন্যদের কাছে পৌঁছার কোনো সুযোগ নাই, যেটা তাদের জন্য আছে। এবং সেখানে যারা জুমার নামাজে আসলে যারা অংশগ্রহণ করে, এর মধ্যে অধিকাংশ মুসল্লি তারা কিন্তু একজন গুড লিসেনার, তারা বেশ মনোযোগের সাথেই খতিবের বয়ানটা সেটা কিন্তু শুনে। এবং এজন্য আমি আসলে ওই যে আমাদের ফান্ডিংসের মধ্যে আমরা এটাকে নিয়ে আসছি, এবং যে ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স বা আমাদের কন্টেম্পোরারি ইস্যুসগুলো যদি আমরা ইসলামিক ওয়েতে করতে চাই, তাহলে এইখানে তাদেরকে ইনভলভ করা ছাড়া আসলে এই মাস স্কেলে করা কঠিন। হ্যাঁ, কারণ ওনারা ছাড়া আসলে খুব সহজে আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনি যে আইডিয়াটা শেয়ার করলেন, হ্যাঁ, এটাও হতেই পারে, খুব স্বাভাবিক। কারণ অধিকাংশ মানুষ সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ে, ফ্রাইডেতে কিন্তু মসজিদে যায়। সো একটা বড় মানুষের কাছে পৌঁছানোর এটা একটা বড় জারিয়া হতে পারে ইনশাল্লাহ। এই জিনিস নিয়ে যে আপনারা কাজ করছেন, আশা করি এটা অবশ্যই কার্যকর হোক ইন নিয়ার ফিউচার। আর আরেকটা বিষয় যেটা বলছিলেন যে পড়াশোনার এখানে একটা অনেক বড় বিষয় কাজ করে,
আমি দেখতে পাচ্ছিলাম আপনার যদি ব্যক্তিগত জীবন থেকে বলি, আপনি প্রায় লম্বা সময় নিজের পড়াশোনা বা জ্ঞান চর্চা চালিয়ে গিয়েছেন বা লার্নিংয়ের ভিতরে ছিলেন। ইভেন সেই লার্নিংটা শুধু লার্নিংয়ে সীমাবদ্ধ রাখেননি, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ইভেন আপনি আমাদের প্রতিষ্ঠানেও ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ক্লাসেস নিয়ে থাকেন। তো আপনার এই যে লার্নিং ইন্সপায়ার্ড করার যে বিষয়টা, যে ইচ্ছাটা, এই ইচ্ছা শক্তিটা যদি অন্য একজন ব্যক্তির মাঝেও আপনি ফুটিয়ে তুলতে চান, সেই ক্ষেত্রে আপনার গাইডলাইনটা কী হওয়া উচিত? এইটা বলাটা কঠিন, কারণ হলো এই জার্নিটা আসলে খুবই সুখদায়ক না, কমফোর্টেবল জার্নি না। আপনি যদি পড়াশোনার মাধ্যমে শেখার যে জার্নিটা, এটা সুখকর না। কেন সুখকর না? কারণ হলো এটার জন্য আপনার অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। ধরে নেন, আমি মূল পড়াশোনার যে পার্টগুলোকে যদি দেখি, এটা খুব বেশি দিন না। তো অ্যাজ এ প্রফেশনাল সারাদিন ব্যাংকে কাজ করে, এরপরে ফ্যামিলিকে সময় দিয়ে, তারপরে একটু সময় বের করে পড়াশোনা করা, সেইটার জন্য ব্যয় করা, সেই চ্যালেঞ্জটা নেয়া, এটা আসলে টাফ। এটা যদি ভিতর থেকে কারো আগ্রহ তৈরি না হয়, তার জন্য এটা কঠিন। তবে যেটা হতে পারে সেটা হলো, এটা নিয়ে আমি কনক্রিট কোনো গাইডলাইন আমি দিতে পারবো না। তবে আমার কাছে যেটা হতে পারে, ধরে নেন কোনো একটা ইনস্টিটিউশন, কোনো একটা প্রতিষ্ঠান, তারা যদি তার এমপ্লয়ীদেরকে বলে, যেরকমের একটা এক্সাম্পল, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে যদি কোনো একটা ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে যে আপনারা সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর এই কোর্সটা যদি করেন, তাহলে আপনি একটা প্রমোশন পাবেন। অথবা যদি বলা হয় যে সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এই কোর্সটা যদি আপনি করেন, তাহলে আপনি একটা ইনক্রিমেন্ট পাবেন, ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং ক্যারিয়ারের বেনিফিট। এটাকে যদি কোনো প্রতিষ্ঠান উপস্থাপন করে, তাহলে ওই কর্মী কিন্তু এটা করবেন, নেসেসিটি হয়ে যাবে, নেসেসিটি হয়ে যাবে। এতে কিন্তু ওই কর্মীর লাভের পাশাপাশি ব্যাংকও কিন্তু লাভবান হচ্ছে, সে একজন দক্ষ কর্মী পাবে। আগে সে ব্যাংকিং করতে, হয়তো এই কোর্সটা করার আগে সে ব্যাংকিং করতো না বুঝে, না জেনে, দেখে দেখে, শুনে শুনে। এখন সে বুঝে শুনে তারপরে ব্যাংকিংটা করবে। আবার দেখেন, ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের জন্য আমরা যদি শুধু শরিয়া ব্যাংকিং এখানে থাকি, তাইলেও চলবে না। আমাদের কিন্তু সাইবার সিকিউরিটি ইস্যুটা আমাদের জানতে হবে। এখন যদি ব্যাংক বলে যে আপনি যদি সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর এই সার্টিফিকেশনটা শেষ করেন, তাহলে আপনাকে পদোন্নতি দেওয়া হবে, অথবা আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হবে, এবং এইগুলো ব্যয়বহুল পরীক্ষা, প্রত্যেকটা কিন্তু লক্ষাধিক টাকার উপরে খরচ হয়, এবং কোচিং আছে, আরও সব কিছু মিলিয়ে 1,00,000 টাকায়ও পারা যায় না, তার থেকেও বেশি লাগে। তো সেক্ষেত্রে দেখা যায়, এটা যদি ব্যাংক বা প্রতিষ্ঠান বলে যে না, এটার করার জন্য যে খরচ আছে এটাও ব্যাংক দিবে, তাহলে যেটা হয়, এইখানের যারা কর্মী আছেন, যারা কর্মরত আছেন, তারা কিন্তু আগ্রহী হবেন, এবং তারা তখন ওই সময়টুকু বের করবেন তার প্রয়োজনের তাগিদে। এবং তখন ব্যাংক বা ইনস্টিটিউশন তারা একটা গ্রুপ দক্ষ জনগোষ্ঠী তারা পাবে। আমরা যদি একটা বাস্তব উদাহরণ হিসেবে বলার চেষ্টা করি, তাহলে বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি সিডিসিএস সার্টিফিকেটধারী কর্মকর্তা সম্ভবত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আছে, সবথেকে বেশি তাদের, আমার জানা মতে। এইটার পিছনে কিন্তু শুধুমাত্র কাজ করছে যে তারা যে আগ্রহী হয়ে এটা পড়েছে, বিষয়টা আসলে অতটা না। এখানে ওই ব্যাংকের যারা পাশ করছে সবাইকে তারা কম্পেনসেশন, টাকাটা আর কি পুনর্ভরণ করেছে, তাদেরকে টাকাটা ফেরত দিয়েছে, যে পাশ করে সার্টিফিকেট জমা দিলে তাদেরকে, আমি যতটুকু জানি, আমার জানায় ভুলও থাকতে পারে, এবং তৎপ্রেক্ষিতে তারা কিন্তু এখানে আগ্রহী হয়েছে যে আমি এই সার্টিফিকেশনটা যদি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনটা করি, তাহলে যেটা হচ্ছে, আমি এই টাকার আমার যে খরচটা হলো পাশ করলে, এটা ব্যাংক আমাকে দিয়ে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড সার্ভিসগুলোতে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে। কর্মী তিনি ভাবছেন যে আমার তো তাহলে এখানে বেনিফিট আছে। আবার তৃতীয়ত হলো, যার সিডিসিএস সার্টিফিকেশন আছে, তিনি যখন চিন্তা করবেন যে আমি ব্যাংক সুইচ করে আর একটা ব্যাংকে যাব, তখন কিন্তু তিনি অগ্রাধিকারও পাবেন। এই সব বেনিফিটকে বিবেচনা করেই কিন্তু এইখানে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। অন্য ব্যাংকে যাদের কাছে সংখ্যা কম, তাদের আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তারা হয়তো এরকম কোনো
বেনিফিটের অবস্থা রাখে নাই, যে কারণে ওইখানের কর্মীদের সিডিসিএস এই সার্টিফিকেশন অর্জনের জন্য অত বেশি আগ্রহ নাই। তাহলে আপনার ভাষ্য মতে শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগ না, প্রাতিষ্ঠানিক উদ্যোগটাও আসলে পার্সোনাল ডেভেলপমেন্টে বলেন বা দক্ষ কর্মী তৈরি করার বিষয়ে আসলে অনেক বড় ভূমিকা রাখে। ইভেন আমরা যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা অফার করছি, যেখানটা আপনি ক্লাস নিচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, আমরাও আমাদের এন থেকে চেষ্টা করছি যাতে করে প্রফেশনালরা আসে, আমাদের সাথে কানেক্টেড হয় এবং তারাও সেখান থেকে লার্নিংটা পেয়ে এ ব্যাপারে আরও বেশি দক্ষ হতে পারে। সেখানটা আপনিও ক্লাস নিচ্ছেন, তো ওভারঅল সে জার্নিটা আপনার কেমন ছিল? না, আমি তো এবিপির সাথে অনেক দিন ধরে আছি। আমি এখানে আসলে দুটো পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্সে সেশন নিয়ে থাকি। একটা হলো ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের অ্যাপ্লিকেশন ইন ইসলামিক ফিনটেক, আর একটা ব্লক চেইন অ্যাপ্লিকেশন ইন ইসলামিক ফাইন্যান্স, আর একটা হলো পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন রিস্ক ম্যানেজমেন্ট, এইখানে সাইবার সিকিউরিটি কমপ্লায়েন্সের উপরে। এবিপিতে আমার যে দেখা, এখানে আসলে ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে অংশগ্রহণ করে। ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স এবং উভয় কোর্সে আমার দেখা, এটা আমার ভালো লাগা যে ডাইভার্সিফাইড মানুষজন তারা এখানে আসে। তবে এদের অধিকাংশই তাদের, আমার অভিজ্ঞতা, তারা নিজের পার্সোনাল ইন্টারেস্ট থেকেই এখানে অংশগ্রহণ করে। এখন এইটা একটা দারুণ সলিউশন হতে পারে যারা ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের কার্যক্রম পরিচালনা করে সেই সকল ইনস্টিটিউশনের জন্য, অথবা যারা তার প্রতিষ্ঠানটাকে শুধু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, যারা তার যে কোনো প্রতিষ্ঠান সেটাকে ফাইন্যান্সিয়ালি কার্যক্রম ছাড়া তো, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ছাড়া তো কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, সেটা নন প্রফিট হোক আর যাই হোক না কেন। এখন এই প্রতিষ্ঠানের আর্থিক যে লেনদেন বা কার্যক্রম যেটা আছে, সেটা ইসলামিক ওয়েতে যদি কেউ করতে চায় তাহলে তার তো আসলে জানতে হবে। সেজন্য তারা যেটা করতে পারে, একটা গুড সলিউশন হতে পারে এবিপি। কিভাবে গুড সলিউশন হতে পারে? ধরে নেন একটা ব্যাংক, তার যদি এরকমের আসলে রেগোরাস একটা কোর্স ডিজাইন করে, তারপরে এতদিন এরকমের স্পেশালাইজড যারা বিশেষজ্ঞ এক একটা পার্টে তাদেরকে নিয়ে এসে সেশন কন্ডাক্ট করে তারপরে একটা কোর্স সমাপ্ত করা, এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। এবং আরও একটা বিষয় হলো, অনেকগুলো ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আছে, তাদের সেই ট্রেনিং ইনস্টিটিউটে অনেক ধরনের কোর্স তাদেরকে পরিচালনা করতে হয়, যেগুলো যেরকম অ্যান্টি মানি লন্ডারিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের। ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি তারা একটা কোর্স পরিচালনা করে, তাদের যে ইনহাউস ফ্যাকাল্টি যারা আছে, তারা তো আপনাদের মতো এবিপির মতো করে এরকমের বিশেষজ্ঞ এক্সপার্ট সরবরাহ করতে পারবে না। তার ইনহাউস ফ্যাকাল্টিরা তো আর এত বেশি জানে না। তাহলে কোনো একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বা যে কোনো একটা প্রতিষ্ঠান, তারা যদি কর্মীদের উন্নয়ন চায়, তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে পারফেক্ট ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের কার্যক্রমটা পরিচালনা করতে চায়, তারা কিন্তু এবিপির সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে আসতে পারে। সেটা কিভাবে? তারা বলতে পারে যে আমার প্রতিষ্ঠান থেকে আমরা প্রত্যেক ব্যাচে 10 জন বা 15 জন করে এমপ্লয়ি আপনাদেরকে নমিনেট করব, আপনারা তাদেরকে কোচিংটা প্রোভাইড করবেন। এটা হলে যেটা হবে সেটা হলো, ওই প্রতিষ্ঠান যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু তার কম খরচে কম হবে, তার নিজস্ব ইনভলভমেন্ট ছাড়া এবিপির মাধ্যমে সে কিন্তু একজন কর্মীকে দক্ষ করে নিতে পারছেন। শুধু তাই না, এটা কোনো একটা ইন্ডাস্ট্রি যারা প্রোডাকশন বেস কাজ করে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। আবার কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই যে ধরে নেন রিস্ক ম্যানেজমেন্টের যে আপনাদের একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার একটা কোর্স আছে, রিস্ক ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, এটা আসলে সকল মিড লেভেলের কর্মকর্তাদের আসলে এটা জানা উচিত, এটা যে লেভেলের প্রতিষ্ঠানই হোক না কেন। এখন প্রতিনিয়ত আমাদের অহরহ রকমের রিস্কের সাথে ফাইন্যান্সিয়াল রিস্ক, সাইবার সিকিউরিটি রিস্ক, এগুলো বাড়তেছে। তো এবিপি যেটা করে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে দিয়ে এই সেশনগুলো পরিচালনা করানোর চেষ্টা করে। সেক্ষেত্রে এটা দেখা যায় অনেক প্রতিষ্ঠান তারা যদি নিজেরা এই ধরনের ইনহাউস কোর্স বা ট্রেনিংয়ের আয়োজন করে, তাদের পক্ষে এটা সম্ভব হয় না। তারা আসলে একটা কোয়ালিটি লেসন বা কোয়ালিটি একটা কোর্সের এটা তারা প্রোভাইড করতে পারে না বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা উত্তম সলিউশন হইতে পারে এবিপির সাথে যদি তারা কোলাবোরেশনে আসে।
এবং সেক্ষেত্রে এবিপিও যেটা করতে পারে সেটা হলো তাদের কোর্স ফি যেটা আছে তারা বললো, তাদের সাথে কর্পোরেট একটা চুক্তিতে গিয়ে তারা বলতে পারলো যে ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের প্রত্যেক ব্যাচে 10 জন বা 15 জন করে এমপ্লয়ি নমিনেট করবেন, আপনাদের জন্য কোর্স ফি রিডিউস একটা কোর্স ফি আপনাদের জন্য থাকবে। সেক্ষেত্রে উভয় পক্ষ লাভবান হবে এবং পাশাপাশি আমরা যারা প্রফেশনাল আছি আমরা লাভবান হব। কিভাবে? আমরা ইন্ডাস্ট্রিতে দক্ষ জানাশোনা লোকজন পাবো, যাদেরকে নিয়ে আমরা ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স, ইসলামিক ফিনটেক, রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারবো। এই জায়গায় আমরা ভেরি মাচ ওপেন আছি। ইনশাল্লাহ উই আর ট্রাইং যে কমিউনিটিতে সাহায্য করা বা আমাদের এক্সপার্টদের থ্রুতে ওই পরিকল্পনাটাকে কাজে লাগানো, এবং যে কোনো প্রতিষ্ঠানই আমাদের সাথে এই ব্যাপারে যদি কাজ করতে ইচ্ছুক থাকে উই আর ভেরি মাচ ওপেন ইনশাল্লাহ। আর একদমই শেষের দিকে চলে এসেছি, যেহেতু আপনি আসলে ইসলামিক ফিনটেক নিয়ে অনেকদিন যাবৎ কাজ করছেন, তো আমার এই জায়গায় একটা প্রশ্ন যে ইসলামিক ফিনটেকের আসলে বর্তমান সময়ের অপরচুনিটিটা কেমন? যদি নতুন উদ্যোক্তারা আসে এখানে ইনভেস্ট করতে চায়, তারা আসলে কতটুকু সহযোগিতা পাবে? লাস্ট প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। সেটা হলো ইসলামিক ফিনটেকের যে ইকোসিস্টেম, এটাকে যদি ভিজুয়ালাইজ করে দেখানো যেত তাহলে বলতে সুবিধা হতো। ইসলামিক ফিনটেকের মধ্যে আসলে কি কি কনসার্ন? আমরা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা পার্ট অনলি। এখন এইখানে যেটা থাকবে, ক্রাউড ফান্ডিং একটা পার্ট। ক্রাউড ফান্ডিংয়ের অনেকগুলো ধরন আছে। এরপরে পার্সোনাল ফাইন্যান্স, ওয়েলথ ম্যানেজমেন্ট, সোশ্যাল ফাইন্যান্স। এরপরে এই প্রতিষ্ঠানগুলোর ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, ম্যানেজমেন্ট, এদের সাথে আপনার লাগবে কাস্টমার কারা, ইনস্টিটিউশন কাস্টমার, রিটেইলার তারা কাস্টমার, এরকম করে বিভিন্ন কর্পোরেট কাস্টমার থাকবে। এরপরে আপনি যদি অ্যাডভাইজারি প্যানেলের দিকে যান তাহলে আপনার লাগবে শরিয়া স্কলার, যারা ফিনটেক বুঝবে, শরিয়া বুঝবে, ব্যাংকিং বুঝবে, এরকমের দক্ষ স্কলার আপনার লাগবে। আপনার লাগবে গ্লোবাল অ্যাডভাইজার। এটা কী রকমের? এমন ধরনের অ্যাডভাইজার লাগবে যিনি লোকাল ল জানেন, আন্তর্জাতিক আইনকানুন সম্পর্কে জানেন এবং যেই বিষয়টা নিয়ে কাজ হচ্ছে সেইটা সম্পর্কেও জানেন। আদারওয়াইজ সে তো অ্যাডভাইস করতে পারবে না। এরপরে আপনার লাগবে প্রফেশনালস। প্রফেশনাল কয় দিকের প্রফেশনালস থাকবে? আপনি ফিনটেক নিয়ে কাজ করতে গেলেই তো আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের ইস্যু আসবে, তাহলে ডেভেলপার লাগবে। এই ডেভেলপারের ধরন আবার বিভিন্ন রকম, যেরকমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট লাগবে, মেশিন লার্নিং এক্সপার্ট লাগবে, ডেটা অ্যানালিটিক্সের এক্সপার্ট লাগবে, বিজনেস অ্যানালিটিক্সের এক্সপার্ট লাগবে। পুরো টিম আপনার থাকতে হবে। এখন যে কনভেনশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপার্ট আছে, উনি যদি ইসলামী ব্যাংকিং না বুঝে তাহলে সে ডেভেলপ কীভাবে করবে? তাহলে এমন এক্সপার্ট লাগবে যিনি ইসলামী ব্যাংকিং, কনভেনশনাল ব্যাংকিং বা ইসলামিক ফিনটেক, কনভেনশনাল ফিনটেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো সব জানেন। এরকম করে করে ফুল ইকোসিস্টেমের যারা দক্ষ জনগোষ্ঠী, এটা সবার আগে রিকোয়ার্ড, নাম্বার 1। নাম্বার 2, যে যারা ইনভেস্টর তারা এখানে যদি আসে তাদের জন্য এইটা বিশাল অপরচুনিটি। আপনি যদি ইসলামিক ফিনটেকের যে হিট ম্যাপ যেটা প্রত্যেক বছর পাবলিশড হয় সেখানে যদি তাকান তাহলে দেখবেন সারা পৃথিবীর মধ্যে দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে সেখানে ইসলামিক ফিনটেকের এখন পর্যন্ত সব থেকে বেশি অপরচুনিটি আছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই, আপনি যদি অ্যাঞ্জেল ফান্ডারদের যদি লিস্ট অ্যানালাইজ করেন তাহলে দেখবেন অ্যাঞ্জেল ফান্ডার হিসেবে যারা সারা পৃথিবীতে ফান্ডিং করে নতুন নতুন বিষয়ের উপরে, তাদের ম্যাক্সিমামেরই ইন্টারেস্ট হলো দক্ষিণ এশিয়ায়, এবং সেটা যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করেন। কারণ হলো ইউরোপীয় কান্ট্রিগুলো এবং নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে আসলে রেট অফ রিটার্ন খুবই নমিনাল। এটা কি বাড়তি জনগণের জন্য, যেহেতু আসলে সাউথ এশিয়াতে পপুলেশন অনেক? দুইটা বিষয়, পপুলেশন একটা তো আছেই, পপুলেশন থাকার মানে হলো আপনার গ্রাহক বেশি, অর্থাৎ তারা ইউজার বেশি হবে। আর সেকেন্ড হলো এইখানে কস্ট কিন্তু কম, ডিপ্লয়মেন্ট কস্ট কম। আর একটা হলো এইখানে তো এটা নাই, খালি মার্কেট, এখানে কোনো এই বিজনেসটা তো নাই, কম্পিটিটর নাই অলমোস্ট। তাহলে আপনি যদি প্রথমেই নিয়ে আসতে পারেন আপনি ভালো লাভবান, এখানে প্রফিট ফার্স্ট মুভার হিসেবে প্রফিট ম্যাক্সিমাইজ করা, বেনিফিটগুলো পাবেন। হ্যাঁ, চ্যালেঞ্জও যে নাই তা না, চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কী আছে? রেগুলেটরি কমপ্লায়েন্সের ক্ষেত্রে হয়তো বা রেগুলেটরদের এখানে ওরকম কোনো আইন কানুনই ডেভেলপড হয় না আপনি যেই পার্টটা নিয়ে কাজ করতে চান। যেরকমের উদাহরণ হিসাবে যদি বলেন যে
বাংলাদেশে কেউ হয়তো বা ক্রাউড ফান্ডিং নিয়ে কাজ করবে, ক্রাউড ইনভেস্টিং নিয়ে। এটার হিউজ অপরচুনিটি বাংলাদেশ মার্কেটে আছে, কিন্তু এটার জন্য তো আলাদাভাবে কোনো আইন কানুন নাই। এখন যারা নতুন আসবে তার জন্য রেগুলেটরদের সাথে এইটা কমপ্লাইজ করাটা একটু চ্যালেঞ্জ থাকবে। কিন্তু আপনি যদি ভালো প্রফিট করতে চান, চ্যালেঞ্জ তো একটু নিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ান কান্ট্রিগুলোতে ইসলামিক ফিনটেক এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজি ফিনটেকের আসলে খুবই হিট ম্যাপের জন্য গুরুত্বপূর্ণ একটা প্লেস। নট অনলি দ্যাট, মাস্টার কার্ডের প্রত্যেক বছর হালাল ট্যুরিজমের জন্য তারা একটা রিপোর্ট পাবলিশ করে। তারা সেই রিপোর্ট পাবলিশের মধ্যে দেখিয়েছে যে ফিনটেকের থেকে ইসলামিক ফিনটেক দক্ষিণ এশিয়ায় আরও বেশি গ্রহণযোগ্য এবং বেশি লুক্রেটিভ। কিভাবে? তারা দেখিয়েছে যে 2027 সালের মধ্যে সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে 30 বিলিয়ন প্লাস, এবং মুসলিম জনগোষ্ঠীর মধ্যে 70% বয়স 40-এর নিচে, অর্থাৎ 26 to 40। এটা কেন বললাম? এটা হলো আপনি যদি ডেমোগ্রাফি অ্যানালাইসিস করেন, তাহলে ফাইন্যান্সিয়াল টেকনোলজি কারা অ্যাডপ্ট করতে চায়? যারা আসলে 26 থেকে 40-এর মধ্যে, তারাই নতুন নতুন বিষয়কে বুঝতে চায়, জানতে চায়, দেখতে চায়। কিন্তু যারা একটু বয়স হয়ে গেছে তারা এটা ভয় পায়। 50-60 বছর হয়ে গেছে, নতুন একটা টেকনোলজি, সে এটা অ্যাডপ্ট করতে চায়। সমস্যা। আবার যারা নিচের দিকে আছে সে তো বুঝবে না, সে কি করবে? সে হয়তো বা যে অনিরাপদ ওয়েতে এটাকে ব্যবহার করবে। সেও আসলে আপনি যেটা বলবেন যে তারা আসলে সে লার্নিং স্টেজ আসলে ক্রিয়েট হয়নি, ক্রিয়েট হয় নাই। তাহলে এই যে মাস্টার কার্ডের যে বিষয়টা নিয়ে আমরা বললাম রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে দেখানো হয়েছে যে টোটাল মুসলিম জনগোষ্ঠীর 70% এরা কিন্তু ওই যে আপনার যে অপটিমাম কাস্টমার টার্গেট লেভেল, সেটা কিন্তু মুসলিমদের মধ্যে বেশি। এবং সে কারণে ইসলামিক ফিনটেকটা এই দক্ষিণ এশিয়ার হিটম্যাপে আসলে ফিনটেকের থেকেও বেশি চাহিদাপূর্ণ। কারণ এইখানে মুসলিম যারা আছে তাদের বয়সটাই এমন, তারা টেকনোলজিকে অ্যাডপ্ট করতে চায়, পাশাপাশি তারা ইসলামিক ওয়েতেও তারা চিন্তা করে। অতএব আপনি যদি সলিউশন নিয়ে আসতে পারেন, বেটার কিছু এখানে দেয়ার উইল বি মোর অপরচুনিটিস। সো থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার ক্যারিয়ারের আলোকে অনেক ইনসাইটস আমাদের সাথে শেয়ার করেছেন, যেখানটা আসলে অনেক ধরনের প্রশ্ন থেকে যায় সবসময়, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন, এবং সেই জায়গা থেকে যে সময়টা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমি আপনাকেও ধন্যবাদ জানাই। এবিপি এরকম একটা সুন্দর আয়োজন করেছে এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি প্রত্যাশা করি এই আলোচনার মাধ্যমে যদি কেউ কোনো উপকৃত হয়, তাহলে সেটাই বড় পাওয়া। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।